লিক্সে সবাইকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনামগুলো। তিন বাহিনী প্রধান ও দুই গোয়েন্দা প্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব করেছেন ঐক্যমত্য কমিশন। আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। নির্ধারিত সময়েই নির্বাচন, একদিনও দেরি নয় বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেনাবাহিনীর নজর বিশেষ কোনো দলের প্রতি নেই জানিয়েছে সেনাবাহিনীর সেনা সদর দপ্তর। পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, অর্থাৎ জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিষেধাজ্ঞার শিকার হবেন, তিনি কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের আমলের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হয়রানিমূলক মিথ্যা মামলা ও মব সন্ত্রাস বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। থানায় এসে কেউ যেন অপমানিত না হয়, আইজিপি বাহারুল আলম বলেছেন মিরপুর পুলিশ স্টাফ কলেজের একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। নীতি সুধার 10% রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মাহফুজরা কথা রাখে নাই বলেছেন আব্দুল কাদের। হাসপাতালে ভর্তি জামাতের আমির। সেই সমন্বয়ক রিয়াদের আরও একটি বাসার খোঁজ মিলেছে, যেখানে মিলেছে নগদ অর্থ। নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েমের দাবি প্রত্যাখ্যান করলেন নাহিদ ইসলাম। যুদ্ধ, অবিশ্বাস, বিভ্রান্তি বৃদ্ধি নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিসিবিতে রদবদল হতে যাচ্ছে, শাহরিয়ার নাফিসকে এইচপির ইনচার্জ ও জামাল বাবুকে ক্রিকেট পরিচালনা বিভাগে বদলি করা হতে পারে। সাব জয়ী সবাইকে নিয়েই লাওসে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ পরীক্ষায় সাগরিকারা। এই ছিল এখনকার সংবাদ শিরোনাম, যেগুলো আজকের গণমাধ্যম, সকল গণমাধ্যম যারা অনলাইনেও আছেন তাদের শিরোনাম হিসেবে আছেন, এবং এই সংবাদগুলোই নিয়ে হয়তো আগামীকালকে জাতীয় দৈনিকগুলো প্রিন্ট ভার্সন প্রকাশিত হবে, আর অনলাইনে যেগুলো রয়েছে সেগুলোরও হয়তো কিছু আপগ্রেডেশন আসবে, বা আমরা এখন রাত 10টা পর্যন্ত যে তথ্যগুলো নিতে পেরেছি সেগুলোর মধ্যে এই সংবাদ শিরোনামগুলোই পাওয়া যাচ্ছে। যেটি আসলে জানিয়ে রাখা দরকার যে তিন বাহিনী প্রধান ও দুই গোয়েন্দা সংস্থার নিয়োগের বিষয়টা কিন্তু এখনও রাজনৈতিক সরকারের আমলে যে সিদ্ধান্ত ছিল সেটি ছিল যে রাষ্ট্রপতির অধীনেই ছিল, তিনি নিয়োগ দিতেন, এবং এবারও যে ঐক্যমত্য কমিশন তারাও এটিরই প্রস্তাব করেছেন। বিষয়টি নিয়ে কোনো সবার মধ্যেই সুষ্ঠু প্রতিক্রিয়া এসেছে, সবাই এটাকে গ্রহণও করেছেন। আর নির্বাচনে প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলেছেন তারেক রহমান। এটি একটি ভালো দিক, তিনি যে তথ্যটি দিয়েছেন এটি আসলে সবচেয়ে ভালো বিষয়। সেটি হলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন এখন রাজনৈতিক বন্দোবস্তের সরকারের প্রতি সবাই উদ্গ্রীব হয়ে চেয়ে আছেন, যেটি নির্ধারিত সময় হওয়ার কথাও বলেছেন, একদিনও দেরি হবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেটিও ভালো একটি দিক। সবাই যেটি নিয়ে চিন্তা করছেন বা রাজনৈতিক দলগুলো যেটি ভাবছেন যে আসলে রাজনৈতিক বন্দোবস্তের দিকে দ্রুত যাওয়া দরকার, কারণ আর্থিক প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, যেগুলো কাটিয়ে ওঠা বেশ সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। সংকটকালীন মুহূর্তকে কাটিয়ে তোলা কঠিন হয়ে পড়ছে। এদিকে সেনাবাহিনী বলেছে যে তারা বিশেষ কোনো নজরদারিতে কোনো দলের প্রতি রাখেনি, তবে গোপালগঞ্জ ইস্যুতে তারা ব্যাখ্যা করেছেন যে গোপালগঞ্জ ইস্যুতে শুধুমাত্র কতিপয় যে এনসিপি নামে যে দলটি ছিল তাদের অনেকেরই জীবননাশের হুমকি ছিল, এবং সেই কারণেই তারা তাদের বল প্রয়োগ করে হয়েছিল বলে বলেছেন। সেনা সদর দপ্তরের সেনাবাহিনীর মিলিটারি অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমউদ্দৌলা ও সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম, তারা দুজন প্রেস ব্রিফিংয়ে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন, এবং তারা পরিষ্কার করে বলেছেন যে আসলে কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিশেষত দৃষ্টি দিয়ে কোনো কাজ সেনাবাহিনী করেনি। সেনাবাহিনী সেখানে বিশৃঙ্খল অবস্থার পরিপ্রেক্ষিতে এবং একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীদের উপর জীবননাশের হুমকি ছিল বলে তারা মনে করেছিলেন, এবং যে কারণে বল প্রয়োগ করা হয়েছিল। আর যেটি জানানো দরকার যে বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে গাড়ি চালকদের চোখ পরীক্ষা করে তাদের চশমা দেবার উদ্যোগ নিয়েছেন যাতে সড়ক দুর্ঘটনা কম হয়। সেই উদ্যোগে যৌথ উদ্যোগ নিয়েছে যে চশমা দেবে ভীষণ স্প্রিং ও পিটিসি নামে দুটি প্রতিষ্ঠান। তারা এই সড়কের যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে, অর্থাৎ যারা ড্রাইভার তাদের যদি চোখের কোনো প্রবলেম থেকে থাকে সেই চোখের
প্রবলেম কাটাবার জন্য যদি প্রয়োজন হয় সেই কারণে তারা চোখ দেখিয়ে তাদের যদি প্রয়োজন হয় চশমা দেবারও উদ্যোগ নেবে বলে এরকম একটি উদ্যোগ অলরেডি শুরু হয়েছে রাজধানী ঢাকাতে। এটি একটি ভালো দিক। সড়ক দুর্ঘটনা দূর করাই না শুধু, আসলে চালকদেরও দৃষ্টি দিয়ে সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য যদি চোখের প্রবলেম হয়ে থাকে এবং সেটি যদি কাটিয়ে ওঠা যায়, যদি প্রয়োজন হয় চশমা সেটি যদি নিতে পারেন তাহলে কিন্তু এটা ভালো দিক, অবশ্যই ভালো দিক। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে আরেকটি বিষয় আজকে আমাদের জানিয়ে রাখা দরকার যে আসলে এরই মধ্যে এনসিপি এবং তারেক কায়েমের মধ্যে যে এনসিপির নাহিদ এবং সাদিক কায়েম দুজনের মধ্যে যে পাল্টা প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছেন সে বিষয় নিয়ে, এবং একই সাথে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর যেসব তথ্য দিয়েছেন সেই সব তথ্যের বিষয়ে যে প্রতিক্রিয়া আসলে নাহিদ জানিয়েছেন সেটি হলো তারেক রহমানের সাথে ভার্চুয়ালি তারা 5 আগস্টের পর একটি সংবাদ সম্মেলনের আগে তারা একবার মিটিংয়ে বসেছিলেন, যেখানে তারা সমাধান চেয়েছিল যে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব করেছিল তারা, যেটি তারেক রহমান রাজি হননি, এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে তাদেরকে সাজেশন দিয়েছিলেন তারেক রহমান যে তারা যেন এরকম একটি সরকারের ব্যাপারে উদ্যোগ নেন, এবং সেই উদ্যোগের জন্য তাদেরকে সাজেস্ট করেছিলেন। এদিকে শিবিরের ইনস্ট্রাকশনে তারা ছাত্র শক্তি গঠন করেছিল এরকম একটি সাদেক আইমানের যে তথ্য দিয়েছেন সেটি সঠিক নয় বলে তিনি বলেছেন নাহিদ ইসলাম, যে আসলে এটি একটি মিথ্যাচার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার থেকে পদত্যাগকারী অংশ এবং গুরুবার আড্ডা পাঠচক্রের একটি অংশ মিলে ছাত্র শক্তি গঠন করা হয়। আর তারা সেই সময় পর্যন্ত প্রায় 7-8 বছর ধরেই আসলে ক্যাম্পাসে রাজনীতি করছিল, যে কারণে তারা মনে করেন না যে তাদের প্রয়োজন হতে পারে যে ছাত্র শিবির কিংবা ছাত্রদলের সহযোগিতা। আর ছাত্রদলের সহযোগিতা তারা দেননি, এটি তো তারেক রহমানের সাথে যে তারা সম্পর্ক করে কথা বলেছিলেন, যে আলোচনা করেছিলেন, সেই আলোচনায় তারেক রহমান তাদের প্রস্তাবে সায় না দেওয়ার কারণে তারা তো তারেক রহমানের সহযোগিতা নেননি, এটি পরিষ্কার। এখন আরেকটু পরিষ্কার তারা করলেন যে আসলে ছাত্র শিবিরও তাদের কোনো সহযোগিতা করেনি, ছাত্র শিবির কোনো সহযোগিতা নিয়েও তারা এই উদ্যোগ নিয়েও কিন্তু এই ছাত্র শক্তি যেটি গঠন করা হয়েছিল সেটি তারা গঠন করেননি। তাহলে তারা নিজেরাই এই উদ্যোগ নিয়ে নিজেরাই আন্দোলনে গিয়েছিলেন, তেমনটি তার দাবি অন্তত, যদিও তার বিষয়ে এই দাবির বিষয়ে কিন্তু সাদেক আইমান সহ অনেকেই এই বিভিন্ন সাংবাদিক মহল থেকে শুরু করে যারা আপনার প্রবাসী সাংবাদিক যারা আছেন তাদেরকে কেউ কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে নাহিদ ইসলাম যারা যে কথাগুলো বলছেন সেটি আসলে সঠিক নয়। তারা এই জামাত শিবির এবং বিএনপি সহযোগিতা নিয়েই কিন্তু এই উদ্যোগ নিয়েই তারা সেই সময় এই সরকারের বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, এবং সেই শিবিরই মুখ্য ভূমিকা রেখেছিল তাদের সহযোগিতা করতে, সেরকমটাই কিন্তু বারবার বলা হয়েছে, যদিও তারা এটি স্বীকার করতে রাজি নন, এবং তারা বিশেষ করে নাহিদ ইসলাম এটিতে কোনোভাবেই স্বীকার করতে রাজি হননি, এবং তিনি সেটি বলেছেন যে আসলে এরকম কোনো ঘটনার সাথে তারা সম্পৃক্ত ছিলেন না। তবে এদিকে যে নাহিদ রাজ্জাক নামে যে ছিল আমাদের, যে নাহিদ নামে সেই সমন্বয়ক রিয়াদ ছিল, নাহিদের খুব কাছের মানুষ বলে বলা হয়েছে যে রিয়াদ, তার যে চাঁদাবাজির যে ঘটনা এবং এই চাঁদাবাজির সাথে পেছন শক্তি হিসেবে নাহিদের নামটি কিন্তু প্রবাসী কয়েকজন সাংবাদিক তুলে ধরেছেন, এবং সে ব্যাপারে নাহিদ কিন্তু বক্তব্যভাবে স্পষ্ট করে না বললেও এই বিষয় নিয়ে তিনি বিষয়টিকে অস্বীকারই করেছেন যে তার সাথে এরকম কোনো সম্পৃক্ততা তার নেই। তবে বিষয়টি যেটি হোক, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলি আসলে প্রশ্নবিদ্ধ ঘটনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এরকম মত পার্থক্য থাকে, একই সাথে তাদের যদি আদর্শগত দ্বন্দ্ব তৈরি হয় এবং তাদের যদি পাল্টা বক্তব্য একে প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু আসলে আমাদের দেশের যে সংকটগুলো তৈরি হচ্ছে সেই সংকটগুলো মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। ওদিকে ঐকমত্য কমিশন আবার 100 সদস্যের একটি উচ্চকক্ষ সংসদ কক্ষ যেটিকে পিআর পদ্ধতিতে করবার জন্য প্রস্তাব দিয়েছেন, যেটি নিয়ে খুবই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, এবং সেখানে হট্টগোলের মধ্যে দিয়ে এই বিষয়টি কেউ গ্রহণ করেনি। অধিকাংশ রাজনৈতিক দল যারা উপস্থিত ছিলেন তারা কেউই এই পিআর পদ্ধতিটিকে গ্রহণ করতে রাজি নন, এবং উচ্চকক্ষ 100 জন সদস্যের যে উচ্চকক্ষ তারা গঠন করতে চেয়েছে বা প্রস্তাব করেছে সেই প্রস্তাবেও তারা একমত নয়। আর যেটি তাদেরকে বলা হয়েছে যে আগামী রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই সনদের বিষয়, এবং সেই খসড়াটি তারা রাজনৈতিক নেতাদের কাছে পাঠিয়ে দেবেন। সেটির ব্যাপারে তাদের মতামতের পর আবার প্রয়োজনে আবারও কয়েক দফা বৈঠকের পরেই হয়তো জুলাই সনদকে কার্যকর করার জন্য গ্রহণ করা হবে, এবং তারপর জুলাই সনদ প্রকাশ করা হবে বলে এমনটাই কিন্তু ঐক্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আসলে এটি কিভাবে কতটুকু দিনে করা যাবে সেরকম কিন্তু কোনো
নির্দিষ্ট করে কোনো তথ্য দেওয়া হয়নি যে এটা কত দিনের মধ্যে প্রকাশ হবে, আবার কিভাবে প্রকাশ করা হবে এবং কবে নাগাদ প্রকাশ করা হবে, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করা হয়নি। যদিও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী 3 আগস্টের মধ্যেই তারা নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয়ে যে জুলাই আদর্শ সনদ চাই এবং সেটি প্রকাশ করা হোক, সেটি তারা দাবি জানিয়েছেন। আসলে কি হবে সে বিষয়ে কিন্তু নীতি নির্ধারণের লেভেল থেকে পর্যায় থেকে কিন্তু সেরকম তথ্য কোনোভাবে দেওয়া হয়নি, ঐক্য কমিশনের পক্ষ থেকেও জানানো হয়নি। আরেকটি আশার বিষয় সেটি হলো আমেরিকার সাথে আমাদের যে শুল্ক বাধার যে সংকটটা, সেই সংকট নিয়ে আমেরিকাতে যে আমাদের বৈঠক চলছে, সেই বৈঠকে আমরা আশাবাদী। বলা হয়েছে আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিব তারা দুজনই আশাবাদ ব্যক্ত করেছেন যে আসলে সবুজ সংকেতের দিকে আগাচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কে যে বৈরী ভাবাপন্ন তৈরি হয়েছে, সেটি তারা যেহেতু এরই মধ্যে যে এয়ারবাস নেবার জন্য 24-25টি এয়ারবাস নেবার ঘোষণা দিয়েছে, কেনার ঘোষণা দিয়েছেন, সেটি নিয়ে হয়তো খুব মানে এই কি বলা যায়, এই বিরোধের পারদ গলে যে এবং বরফ গলে যে আমাদের পক্ষে একটি ভালো অবস্থান দেবেন মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে শেষ পর্যন্ত কি হয় সেটি দেখতে আরও 1-2 দিন লেগে যাবে, কারণ এই মিটিং যেখানে চলছে সেই মিটিং শেষ না হওয়া পর্যন্ত আসলে এ বিষয়ে পরিষ্কার করে বোঝা মুশকিল যে আমাদেরকে চাপিয়ে দেওয়া শুল্ক কতটা কমাবে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটি না কমালে আমাদের যে প্রতিক্রিয়া হবে, যে সংকট তৈরি হবে, সেই সংকট প্রতিকূলতা কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে আসলে কি উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়গুলোর উপরে নির্ভর করবে আসলে এই খাতের যে সংকট, সেই সংকটটিকে কাটিয়ে উঠবার বিষয়ে আমরা কোন জায়গায় যাচ্ছি, কোন পর্যায়ে যাব, সে বিষয়গুলো তখন বলা যাবে। এখন আসলে পরিষ্কার করে বলা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তারপরেও এই বিষয়ে ভালো দিক যে সরকার একটি পদক্ষেপ নিয়েছে এই সংকট কাটাবার জন্য। আর যেটি জানিয়ে রাখা দরকার সেটি হলো যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 1 বছর পূর্তি হবে আগামী 8 আগস্ট, এই সময়কালীন সময় যে দেশে এই খুব ক্রুশিয়াল সময় বলা হচ্ছে, এবং এই সময় কয়টা দিন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সংকটের ব্যবহার মনে করছেন। রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি ইঙ্গিত দিয়েছেন, একই সাথে পুলিশ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, এসডি থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে। যেভাবে ইঙ্গিত দেওয়া হোক, আসলে আমাদের প্রত্যাশা দেশের একটা স্থিতিশীল অবস্থা তৈরি হোক, দেশের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্তের সরকারের দিকে আমরা এগিয়ে যাই, তেমন কিছু ঘটুক, সেই প্রত্যাশা নিয়ে আমরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।